হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেটস। তো আজকে তোমাদের সঙ্গে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো টপিক 2 আমাদের, সেটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে গতদিন আমি তোমাদের সঙ্গে কুলম্বস ল এবং চার্জ ডিস্ট্রিবিউশন সম্পর্কিত যে প্রবলেম প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছিল সেটা নিয়ে আলোচনা করেছি। এখন আজকে টপিক 2তে আমি আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড বিষয়ক ধারণার থেকে যে টাইপের অঙ্ক এর আগে নিটে এসছে বা এনসিইআরটির থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করেছি আমি যেগুলো, সেগুলো ঠিক আছে। এবং এর অনেক অঙ্ক তোমাদের ছায়া প্রকাশনীর বইতেও আছে, এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, আসলে এনসিইআরটির বই থেকে নেওয়া অঙ্কগুলো। তো এনসিইআরটি এবং নিট মূলত আমাদের ফোকাসে থাকবে, তো সেই অনুসারে বাছাই করা কোশ্চেনগুলো আমি করাচ্ছি, যেটা ইলেকট্রিক ফিল্ড থেকে এতদিন পর্যন্ত যতগুলো প্রশ্ন এসছে সবগুলোই আমি কভার করাবো, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তো চলো পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ডের উপরে যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমে যে প্রবলেমটা আমি নিয়েছি, অ্যান ইলেকট্রন ফলস ফ্রম রেস্ট থ্রু এ ভার্টিক্যাল ডিস্টেন্স h in a uniform and vertically upward direction electric field। বলা রয়েছে একটা আপওয়ার্ড ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে ধরে নিয়ে এই দিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যেটার ভ্যালু কি, ম্যাগনিটিউড কি, ই। তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড আছে মানে বুঝতে হবে নিশ্চয়ই এই দিক বরাবর কোনো একটা পজিটিভ চার্জ রয়েছে, সেই চার্জের কারণেই এই ফিল্ডটা জেনারেট হয়েছে, তাই তো। তাহলে এই যে পজিটিভ প্লাস কিউ পরিমাণ চার্জ, সেই চার্জের জন্য এই দিক বরাবর ফিল্ড রয়েছে। এখন এই দিক বরাবর পুরোটাই ধরে নিই ফিল্ড আছে, এখানে একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়া হলো, যার প্রাইমারি ইনিশিয়াল স্পিড আমরা কত ধরি বলতো, ইউ ধরি, ইউ ইকুয়াল টু 0, এটা বলে দেওয়া রয়েছে। এই কতটা ডিস্টেন্স কভার করবে সেটাও বলে দেওয়া রয়েছে, কতটা ডিস্টেন্স কভার করবে, এইচ হাইট কভার করবে, বুঝলাম। তাহলে এইচ হাইট কভার করবে সেটা আমরা জানতে পারলাম। তাহলে এইচ উচ্চতা থেকে একটা স্থির ভর, মানে একটা নির্দিষ্ট ভর বিশিষ্ট বস্তু স্থির অবস্থা থেকে নিচে পড়ছে, সেরকম আমরা ভাবতে পারি। আচ্ছা, এইবার নাও ইলেকট্রিক ফিল্ড ইজ রিভার্স। সেকেন্ড কন্ডিশনে কি বলা রয়েছে, ইলেকট্রিক ফিল্ডকে উল্টে দেওয়া হলো। তাহলে ইলেকট্রিক ফিল্ড উল্টে দেওয়া হলো মানে ধরে নিই আমরা ইলেকট্রিক ফিল্ড উল্টে দেওয়া হলো বলেছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এখন চেঞ্জ হয়ে এই দিকে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি, দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ নাও রিভার্স কিপিং ইটস ম্যাগনিটিউড সেম। তাহলে এর মানটা আগেওই ছিল, এখনো কিন্তু ই রাখা হয়েছে, মান কিন্তু চেঞ্জ করা হয়নি, কিন্তু দিকটা উল্টে দেওয়া হয়েছে। আচ্ছা, a proton is allowed to fall from rest in it through the same vertical distance h। তাহলে এবার কি করা হলো, একটা প্রোটনকে ফল করতে দেওয়া হলো, এখান থেকে সেম হাইট থেকে একটা প্রোটনকে এবার ফল করতে দেওয়া হলো, ঠিক আছে। এখন প্রোটনটা ফল করার চেষ্টা করবে এই দিক বরাবর। এবার আমার জিজ্ঞাসা করেছে যে দ্য টাইম অফ ফল অফ দি প্রোটনের যে টাইম অফ ফল, তাহলে আমরা ধরে নিই দ্য টাইম অফ ফল for the proton is equal to T_p and for the electron it is TE। ধরে নিলাম আমি যে প্রোটনের ক্ষেত্রে টাইম অফ ফল আমাদের
আচ্ছা, এখানে আমি লেট লিখে নিই। তাহলে লেট দ্য টাইম অফ ফল ফর দি প্রোটন, প্রোটনের ফলিং টাইম টিপি অ্যান্ড ইলেকট্রনের ফলিং টাইম ইজ টিই, আমি ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা আরেকটা কাজ করে নিই। অ্যান্ড মাস অফ প্রোটন is equal to mp, electron is equal to me। তাহলে মাস অফ প্রোটন কত? mp নিলাম। মাস অফ ইলেকট্রন কত নিলাম? me নিলাম। ঠিক আছে, চলো এবার আমরা মূল অঙ্কে ফিরে যাই। টাইম অফ ফল আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো, ইন কেস অফ প্রোটন দ্য চার্জ ইজ প্লাস ই। ইন কেস অফ ইলেকট্রন দ্য চার্জ ইজ মাইনাস ই, তাই তো? তাহলে প্রোটন এবং ইলেকট্রন দুটো ক্ষেত্রে চার্জ জাস্ট কি হলো, ক্যারেক্টারিস্টিক্স বদলালো, প্লাস এবং মাইনাস, কিন্তু ওদের যে ম্যাগনিটিউড সেটা তো একই, তাই না? তাহলে দুটোই কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই রাখা রয়েছে। তাহলে যে ইলেকট্রিক লরেন্স ফোর্স এ ফিল করবে সেটা কত? সেটা হবে কিউই ফর্মুলা ওয়াইজ। তাহলে সেটা আমরা বলতে পারি ইলেকট্রিক লরেন্স ফোর্স। এক্ষেত্রে চার্জ যেহেতু কিউ ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস ই, আর এক্ষেত্রে চার্জ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু প্লাস ই। এখন এটা যদি আমি কিউ1 মনে করি, এটা যদি কিউ2 মনে করি, তাহলে এরকম হতে পারে। ঠিক আছে, এবার তুমি দেখো আমাদের কাজটা কি হবে। আমাদের কাজটা হবে টাইমটা নির্ণয় করা। এই তো সবচেয়ে সহজ কনসেপ্ট হচ্ছে আমাদের টাইমটা নির্ণয় করা। তাহলে আমরা বলতে পারি দ্য ফোর্স অন এ চার্জ পার্টিকেল কিউ, the force on a charged particle the having charge q and placed in an electric field E। তাহলে যদি একটা কিউ আধানকে ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে তার ফোর্সের ফিলিংস কত? ফোর্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ইলেকট্রিক লরেন্স ফোর্স, অর্থাৎ চার্জ কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। তাহলে এটাই হবে তার ফোর্স, বুঝলাম? আচ্ছা, তাহলে ফোর্স আমাদের জানা হয়ে গেল। ডিউ টু ইলেকট্রিক ফিল্ড কিউ চার্জের ওপরে ফোর্স কত সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি। ফ্রম নিউটনস সেকেন্ড ল আমরা কি বলতে পারি দেখি। ফ্রম নিউটনস সেকেন্ড ল আমরা কি বলতে পারি? ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন বলতে পারি, তাই না? তাহলে নাও হেন্স আমরা এটাও বলতে পারি যে এম এ ইজ ইকুয়াল টু কিউ ই, তাই তো? তাহলে অ্যাজ পার সেকেন্ড ল আমরা জানি এম মাসের উপরে ফোর্স কত হয়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এখন দেখো এখানে যে ইলেকট্রন এবং প্রোটন আছে দুজনেই মাস যুক্ত কণা। তাহলে প্রথম জনের মাস
বা দ্বিতীয় জনের দুজনেরই মাস রয়েছে, তাহলে তাদের অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু তাদের উপরে অ্যাক্টিং ফোর্স। আবার ওদের উপরে অ্যাক্টিং ফোর্সটাই তো কিউই, যেহেতু ওটা চার্জ যুক্ত বা আধানবাহী কণা। তাহলে এখান থেকে আমি অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু বার করতে পারলাম কত, এ ইজ ইকুয়াল টু বার করতে পারলাম কিউই বাই এম। তাহলে এটা হলো আমাদের অ্যাক্সেলারেশন। সাধারণ সূত্র নির্ণয় করছি আমরা কিউ চার্জের ক্ষেত্রে আর এম ভরের কণার ক্ষেত্রে। তারপরে আমরা যে স্পেসিফাইড কন্ডিশন আমাদের অঙ্কে দেওয়া রয়েছে সেটা আমরা পুট করব। তাহলে এ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম অ্যাক্সেলারেশন। এবার দেখো এই যে ইলেকট্রনগুলো পড়ছিল বা প্রোটনগুলো পড়ছিল তাদের ইনিশিয়াল স্পিড কত ছিল, ইউ ইকুয়াল টু 0 ছিল, তাই তো। এবার দেখো তাহলে আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা একটু ইউজ করি। নাও consider that a particle falls from rest. Consider that a particle falls from a rest. Falls from rest from a height through a vertical height h. তাহলে আমি ধরছি let us consider that a particle falls from rest through a vertical height h. আমি মনে করছি পার্টিকেল পড়ছে ভার্টিক্যাল হাইট h থেকে, h উচ্চতা থেকে কণাটা পড়ছে। তাহলে আমরা এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণ থেকে আমরা সরাসরি কি লিখতে পারি দেখা যাক, হাফ এ টি স্কোয়ার। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারবো না এস অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কণার ক্ষেত্রে কত, এইচ না, এইচ হাইট অতিক্রম করছে, আর প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে হাফ ইন্টু অ্যাক্সেলারেশন কত, কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, এটা আমরা পাবো, তাই তো। তাহলে এখান থেকে দেখো টি স্কোয়ারের ভ্যালু আমরা তাহলে কত পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mh। তাহলে 2h ইন্টু এম, গুণ ফর্মেই কিন্তু রেখেছি, কোনো অপরাধ করিনি, আর কিউইটাকে আমরা নিচে লিখছি। তাহলে এই ফর্মে লিখতে পারি টি স্কোয়ার। তাহলে আমরা পেলাম টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mh বাই কিউই, ঠিক আছে। তাহলে এইটাকে আমি একটুখানি মডিফাইড ফর্মে লিখি। নাও টি ক্যান বি রিটেন অ্যাজ, রুট করলাম আমি 2h বাই কিউইকে ইন্টু রুট এম, এটা যদি আমরা লিখি তাহলে কোনো সমস্যা নেই, লিখতে পারি। টি স্কোয়ার ছিল, রুটটা জাস্ট তুলে দিয়েছি। তাহলে দেখো অতএব উই ক্যান রাইট টি ইজ প্রপোর্শনাল টু রুট এম। টি ইজ প্রপোর্শনাল টু রুট এম, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে আমাদের, টি ইজ প্রপোর্শনাল টু রুট এম। তাহলে আমরা পেয়ে গেলাম টাইমটা রুট ওভার অফ এম এর সমানুপাতিক হবে। কেন? বিকজ দিস টার্ম ইজ কনস্ট্যান্ট। কেন? দেখো হাইট দুজনের ক্ষেত্রে একই ছিল, ইলেকট্রিক ফিল্ড দুজনের ক্ষেত্রে একই ছিল, কিউ অর্থাৎ চার্জ দুজনের ক্ষেত্রে একই। কি চার্জ? দেখো এর ক্ষেত্রেও চার্জের মান ই, এর ক্ষেত্রেও চার্জের মান ই। তাহলে দুজনের চার্জের মান যেহেতু একই,
সেই জন্য এই পার্টটা দুজনের ক্ষেত্রে একই হবে, তাহলে দিস ইজ কনস্ট্যান্ট। বাট দিস এম ইজ নট ইকুয়াল ফর বোথ অফ দেম। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু মাসের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক বজায় রেখে চলবে, তাহলে দুইজনের মাস এখানে যদি আমরা বসাই, একজনের মাস কত, একজনের মাস কত, একজনের মাস এম ই, আরেকজনের মাস কত দেখি, আরেকজনের মাস আমরা বসাবো এম পি, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা টিপি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ, আমরা পেলাম কত দেখো, বা আমরা চাইলে এরকমও করতে পারতাম, টিপি যেহেতু দুজনের ক্ষেত্রে কনস্ট্যান্টটা ইকুয়াল, আচ্ছা আমি একটু উপরে লিখছি, না হলে হয়তো তোমাদের পর্যন্ত পৌঁছাবে না, উপরে লিখছি, হ্যাঁ। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা কিন্তু আমি এখানে করছি, তাহলে আমি কি লিখতে পারি দেখো, তাহলে টিপি বাই টিই ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি রুট ওভার অফ এমপি বাই এম ই, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা কি জানি, আমরা জানি প্রোটনের মাস ইলেকট্রনের মাসের তুলনায় আমরা জানি কি অনেক বেশি। তাহলে প্রোটনের মাস ইলেকট্রনের মাসের তুলনায় অনেক বেশি, তাহলে দিস কোয়ান্টিটি মাস্ট বি গ্রেটার দেন 1, দিস কোয়ান্টিটি মাস্ট বি গ্রেটার দেন 1। তাহলে এটা অবশ্যই কি হবে, একের বেশি হবে। কেন? যেহেতু এমপি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এমই, তাহলে ইলেকট্রনের তুলনায় প্রোটনের মাস অনেক বেশি হওয়ার কারণে আমরা এই রাশিটাকে কি পাবো, গ্রেটার দেন 1 পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো টিপি ইজ গ্রেটার দেন টিই, তাহলে টিপি ইজ গ্রেটার দেন, এখান থেকে আমরা কত লিখতে পারবো, টিই লিখতে পারবো। তাহলে আমরা এখান থেকে যদি উত্তরটা বার করতে চাই, তাহলে উত্তরটা হবে আমাদের কোনটা, আমাদের জিজ্ঞাসা করেছিল কি, দ্য টাইম অফ ফল অফ দি প্রোটন, আমাদের প্রোটনের ফলিং টাইম জিজ্ঞাসা করেছিল, তাই না? তাহলে যেহেতু মাস অফ প্রোটন বেশি, টাইম অফ ফল অফ ইলেকট্রন উড বি স্মলার দেন দ্য টাইম অফ ফল অফ প্রোটন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রনের টাইমটা কম লাগবে। তাহলে আমাদের কি চেয়েছে, টাইম অফ ফল অফ দি প্রোটন ইজ, তাহলে প্রোটনের টাইমটা কি হবে, তাহলে প্রোটনের টাইমটা, কোশ্চেনটা আমরা কি একটু ভুল লিখলাম, দ্য টাইম অফ ফল অফ দি প্রোটন, তাহলে প্রোটনের টাইম তো বেশি লাগবে। অঙ্কটা আমরা কি লিখেছিলাম বলো তো, দ্য টাইম অফ ফল অফ ইলেকট্রন ইন কম্পারিজন, আরে জ্বালা রে, a proton is allowed to fall, the time of fall of electron, the time of fall of the proton, proton নয় এটা, সরি এটা আমরা লিখবো of the electron, of the electron। তাহলে ইলেকট্রনের যে ফলিং টাইম হবে, সেই ফলিং টাইমটা কি হবে, আরো কম হয়ে গেল। তাহলে আমাদের উত্তর হলো অপশন সি। তাহলে আমাদের উত্তর হলো অপশন সি। আশা করি অঙ্কটা ভালোভাবেই বুঝতে পেরেছো। তাহলে এটা ভালোভাবে টুকে নাও, তারপর আমি নেক্সট অঙ্কে এগোচ্ছি। চলো তাহলে অঙ্ক পেয়ে গেছো। নেক্সট প্রবলেম ইজ আ পার্টিকল অফ মাস m and charge q is placed at rest in a
ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই। একটা পার্টিকেল যার মাস এম, তাহলে এম ভর বিশিষ্ট একটা কণা যার আধান রয়েছে কিউ পরিমাণ, তাকে প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে ফোর্স এর ওপরে কত হবে? ধরি ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন এই দিকে, তাহলে এই কণাটার ওপরে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটা কত হবে বলো তো? ফোর্সটা হবে কিউই। তাহলে আমরা জানি এর উপরে কাজ করবে কি? ইলেকট্রিক লরেন্স ফোর্স। তাহলে ইলেকট্রিক লরেন্স ফোর্স আমরা কি লিখতে পারি? ফোর্স এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ব্যাস। আচ্ছা, দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড দেন রিলিজড, তারপরে ছেড়ে দেওয়া হলো। তাহলে ছেড়ে দেওয়া হলো মানে এই ফোর্সের প্রভাবে সে চলতে শুরু করলো। তাহলে যখন সে মুভিং হবে তখন তার কাইনেটিক এনার্জি কত হবে? তাহলে আমরা দুটো মেথডে এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারি। মেথড ওয়ান, আমরা মেথড ওয়ান সলিউশন ওয়ান, 1 নম্বর মেথড। তাহলে সলিউশন ওয়ান আমাদের কি হচ্ছে? মেথড ওয়ান, 1 নম্বর মেথডে আমরা করছি। ডেডিকেটেড ভিডিও করেছি তোমাদের জন্য, যেটা প্রতি মুহূর্তে তোমাদের হেল্প করবে। যে প্রবলেম যেভাবে সম্ভব সবই বলে দেবো। দেখো মেথড ওয়ান কি বলে, যে কাইনেটিক এনার্জি অ্যাটেন্ড বাই দি বডি, তাহলে কাইনেটিক এনার্জি তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত? হাফ ইন্টু বস্তুর মাস ইন্টু ভেলোসিটির স্কোয়ার। এই তো, তাহলে এটা হলো কোনো একটা বস্তুর কাইনেটিক এনার্জির ভ্যালু। এখন দেখো আমরা এই যে ফর্মুলা ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এই ফর্মুলা ওয়াইজ যদি আমরা চিন্তা করি তাহলে একটা জিনিস দেখো, পার্টিকেলটা ধরে নিই ওয়াই অ্যাক্সিস বরাবর চলছে। এই দিক বরাবর কি অ্যাক্সিস রয়েছে? ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই দূরত্ব, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই দূরত্ব সে মুভমেন্ট করেছে ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে তার প্রাইমারিলি সে কি ছিল? রেস্টে ছিল। প্রথমে আধানটিকে ধরে রাখা হয়েছিল এখানে, পরে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে সে স্থির ছিল, তারপরে সে গতিশীল হয়ে তার যে ত্বরণ হলো অ্যাক্সেলারেশন, সেই অ্যাক্সেলারেশন আমরা তাহলে কি বলতে পারি? 2a ইন্টু এস। এস কত? তাহলে পার্টিকেল আফটার মুভিং আ ডিস্টেন্স ওয়াই, তাহলে ওয়াই দূরত্ব যাওয়ার পরে তার গতিশক্তি বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে তার গতিশক্তি ওয়াই দূরত্ব চলেছে, তাহলে দূরত্বের জায়গায় আমরা কত বসাবো? ওয়াই বসাবো। তাহলে ফাইনালি আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম? 2ay পেলাম। তাহলে ভি স্কোয়ারের জায়গায় এখানে এসে আমরা 2ay বসিয়ে দিতে পারবো। এই যে 2ay আমরা পেয়েছি সেটা ওখানে বসিয়ে দিতে পারবো, তাই তো? তাহলে হাফ ইন্টু এম ইন্টু 2ay, এটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে 2 কেটে গেল, কেটে গিয়ে আমাদের হলো MAy। ঠিক আছে, MAy। এবার তুমি দেখো যে এই যে পার্টিকেলটা মাসযুক্ত কণা, তাহলে অ্যাজ পার নিউটন সেকেন্ড ল, এম ভরের কণা যদি এ ত্বরণে চলে তাহলে তার উপরে ফোর্স কত হবে? MA হবে। কিন্তু যেহেতু এটা চার্জ অর্থাৎ আধানবাহী কণা, তাহলে এর উপরে প্রযুক্ত বলটা আমরা কিউইও লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে কিউই ইকুয়াল টু MA, তাহলে এর আগের প্রশ্নেই আমরা দেখে এলাম যে এখান থেকে আমরা কিউই ইকুয়াল টু MA বলতে পারবো। তাহলে হেন্স দ্য অ্যাক্সেলারেশন অফ দিস পার্টিকেল ইজ কিউই বাই এম আমরা লিখতে পারবো। তাহলে এই এর ভ্যালুটা এখানে এসে আমরা বসিয়ে দিলাম। তাহলে এর ভ্যালু কত? কিউই বাই এম ইন্টু ওয়াই, ব্যাস। তাহলে এখান থেকে এম আমাদের কেটে গিয়ে কি দাঁড়ালো? কিউই ওয়াই। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি ই কে ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত? আমরা পেলাম কিউই ওয়াই। তাহলে এখান থেকে আমাদের কাইনেটিক এনার্জি পেলাম কিউই ওয়াই। তাহলে আমাদের অপশন সি কারেক্ট হয়ে গেল, তাই তো? এবার এই সেম অঙ্কটা তোমরা এটা ভালো করে তুলে নাও।
তারপরে আমি এটা ইরেজ করে আবার মেথড 2 ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অন্য কালার দিয়ে আমি মেথড 2 এখানে করছি। তাহলে দেখো এবার আমরা মেথড 2 সলিউশন 2 দেখি। সলিউশন 2 মেথড 2, মেথড 2 তে কি বলা যায় দেখা যাক, ব্ল্যাক কালারেই করি। দেখো আমরা আর একটা জিনিস করতে পারতাম, যে কাইনেটিক এনার্জি আমরা লিখতে পারতাম কাইনেটিক এনার্জি attained by the body is equal to the work done। কার্য আর শক্তি সমতুল্য না? তাহলে যে পরিমাণ শক্তি গেইন করবে সেটা আসলে কার্যের সঙ্গে সমান হতে হবে, তাই তো? আবার ওয়ার্ক ডান মানে আমরা কি জানি? ওয়ার্ক ডান মানে আমরা জানি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ফোর্স কত? এখানে যেহেতু আধানবাহী কণা তার উপরে প্রযুক্ত বল কিউই, আর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ওয়াই পরিমাণ। ব্যাস, তাহলে কাইনেটিক এনার্জি অ্যাটেন্ড বাই দি বডি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কিউ ই ওয়াই। এটা কোথার থেকে পেলাম বলো তো? ওয়ার্ক এনার্জি থিওরিয়াম থেকে। ওয়ার্ক এনার্জি থিওরিয়াম, কার্য শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরিয়াম প্রচুর ইম্পর্টেন্ট একটা থিওরিয়াম, যেটা প্রয়োগ করে যে কোনো অঙ্ক খুব নিমেষেই সমাধান করা যায়, তাই তো? তার কারণ সেখানে আমরা পড়েছিলাম যে কৃতকার্যের মান কি হয়? গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান হয়। তাহলে এখানে দেখো সেই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু তার কারণ কি দেখো, কৃতকার্য তার মানে ওয়ার্ক ডান, আমরা বলছি ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তা গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাই এক্ষেত্রে হাফ এম ইউ স্কোয়ার এটা কত? 0 হবে, তার কারণে এটা ইনিশিয়াল স্পিড 0 ছিল, ইউ ইকুয়াল টু 0। তাহলে আমরা ওয়ার্ক কত পেলাম? তাহলে ওয়ার্ক পেলাম আমরা হাফ এম ভি স্কোয়ার, আর এই হাফ এম ভি স্কোয়ারটাই তো আমাদের গতিশক্তি। তাই আমরা এখানে সরাসরি লিখেছি কাইনেটিক এনার্জি অ্যাটেন্ড বাই দি বডি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই কিউ ই ইন্টু ওয়াই। তাহলে আমাদের অপশান হয়ে গেল সি। তাহলে অল্টারনেট মেথড তো আরও সোজা ছিল, কিন্তু কনসেপ্টটা আরও বেশি একটু ডিপে যেতে হবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি দুটো মেথডই নিজেদের খাতায় সুন্দর করে টুকে না, দেখতে সুবিধা হবে পরবর্তীতে রিভিশন দেওয়ার সময়। তারপরে আমি নেক্সট প্রবলেমে আসছি। আচ্ছা, এটা প্রবলেম 1 ছিল না, এটা ছিল প্রবলেম 2। তাহলে এরপরে আমরা যেটা আসবো সেটা প্রবলেম 3। এটা টুকে নাও, আমি দিচ্ছি। চলো কোশ্চেন নাম্বার 3 দেখে নেওয়া যাক কি রয়েছে। আ পেন্ডুলাম বব অফ মাস 30.7 into 10 to the minus 6 kg and carrying a charge at a coulomb is at rest in a horizontal electric field। আচ্ছা, ভালো কথা। তাহলে প্রথম কথা হচ্ছে একটা পেন্ডুলাম, তাহলে আমাদের একটা পেন্ডুলাম আঁকতে হবে, এই তো। পেন্ডুলাম মানে কি? সরল দোলক। তাহলে আমাদের একটা দোলক আঁকতে হবে। তাহলে এটা একটা পেন্ডুলাম আর এটা তার বব। বব বলতে পিণ্ড বোঝায়, তাহলে এটা হলো পেন্ডুলামের বব বা পিণ্ড, ঠিক আছে? আচ্ছা, এখন এই ববের মাস বলে দেওয়া রয়েছে এম। এম ইকুয়াল টু কোনো একটা ভ্যালু আমাদের ওখানে দেওয়াও রয়েছে। তাহলে এম ইকুয়াল টু আমাদের কত বলা আছে দেখে নেওয়া যাক। 30.7 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 কেজি। তাহলে এটা আমাদের বলে দেওয়া রয়েছে এম, ঠিক আছে? আর ক্যারিং এ চার্জ, তাহলে চার্জটা কত বলে দেওয়া রয়েছে? কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 8 কুলম। এটা আমাদের চার্জ বলে দেওয়া রয়েছে। এখন এটা কিন্তু ইজ অ্যাট রেস্ট, এটা কিসে রয়েছে? রেস্টে রয়েছে। আচ্ছা, ইন আ হরাইজন্টাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ডে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ধরে নিই আমি এই দিক বরাবর আছে।
তাহলে এই ইলেকট্রিক ফিল্ডে এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডটা আছে বলে আমি ধরে নিয়েছি হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ডটা। ঠিক আছে, এখন পেন্ডুলামটা এখানে স্থির অবস্থায় রয়েছে। টেনশন ইন দ্য থ্রেড অফ দি পেন্ডুলাম, তাহলে এই পেন্ডুলামের যে সুতোটা থাকবে সেই সুতোটায় টান কতটা পড়বে এটাই আমাদের নির্ণয় করতে হবে, এই তো। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে পেন্ডুলামের উপরে ফোর্স কতগুলো কাজ করছে। তাহলে পেন্ডুলামের উপরে নিচের দিকে ফোর্স একটা কাজ করছে, কত বলে তো, mg কাজ করছে। তাকে ব্যালেন্স করার জন্য উপরের দিকে টেনশন কাজ করবে। কিন্তু সমস্যা একটা রয়েছে, এই দিক বরাবর একটা ইলেকট্রিক লরেন্স ফোর্স F ইকুয়াল টু QE ওর উপরে কিন্তু কাজ করছে, তাই না? তার কারণ কি, এতে চার্জ আছে কতটা, কিউ পরিমাণ। তাহলে কিউ পরিমাণ চার্জ ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি থাকে, তাহলে তার উপরে F ইকুয়াল টু কিউই পরিমাণ ফোর্স অ্যাপ্লিকেবল হবে, যেটাকে ইলেকট্রিক লরেন্স ফোর্স বলা হয়, তাই তো। তাহলে এই যে পেন্ডুলাম ববটা, তার মধ্যে দুটো ডাইরেকশনে দুটো ফোর্স কাজ করছে, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই তো। তাহলে এই দুটো ফোর্সের যে লব্ধি হবে, সেই লব্ধিটাই নিশ্চয়ই সুতোর টানের বিপরীতে কাজ করছে। তাহলে এই দুটো ফোর্সের যে লব্ধি হবে, সেই লব্ধিটা কত সেটাই যদি আমরা বার করে ফেলি, সেটাই হবে নিম্নমুখী টান। আর নিম্নমুখী টান যেটা হবে, সেই টানটাই ঊর্ধ্বমুখী টান প্রতিক্রিয়া, অর্থাৎ সুতোর টানের সঙ্গে সমান হবে। তাহলে হিয়ার উই ক্যান রাইট দ্য টেনশন ইন দ্য টেনশন, সুতোর টেনশন হচ্ছে দ্য টেনশন ইন দ্য ওয়্যার ইজ, তাহলে তারের উপরে বা সুতোর উপরে যে টানটা পড়বে, সেই টানটা কত হবে দেখি। টি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, ভেক্টরের নিয়ম তোমরা শিখেই ফেলেছো আগে, mg স্কোয়ার প্লাস কিউই স্কোয়ার, ব্যাস। তাহলে mg আর কিউইর ভ্যালুটা বার করে নিয়ে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক mgর ভ্যালুটা কত। তাহলে হেয়ার mg ইজ ইকুয়াল টু, m কত আমাদের বলেই দেওয়া রয়েছে, তাহলে 30.7 ইন্টু 10⁻⁻6 ইন্টু জি কত 9.8, ঠিক আছে। এইবার এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে, এটা পাওয়া যাবে 3 ইন্টু 10⁻⁴ নিউটন। যেহেতু এটা বল, তাহলে mg ইকুয়াল টু পাওয়া গেলে 3 ইন্টু 10⁻⁴ নিউটন। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আর এখানে F অর্থাৎ ফোর্স, ইলেকট্রিক লরেন্স ফোর্স, সেটা ইকুয়াল টু কত, কিউ ইন্টু ই। তাহলে কিউ এর ভ্যালুও আমাদের বলে দেওয়া ছিল 2 ইন্টু 10⁻⁸ ইন্টু ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুও আমাদের বলে দেওয়া ছিল না। আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলে দেওয়া ছিল কত, 20,000 ভোল্ট পার মিটার। তাহলে এখানে আমরা আবার 20,000 দিয়ে গুণ করলাম, গুণ করলে আমরা এখানে যে ফোর্সটা পাবো সেটা আমরা পাবো 4 ইন্টু 10⁻⁴ নিউটন, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে mg কত, 3 ইন্টু 10⁻⁻4 এর হোল স্কোয়ার প্লাস কিউই কত, কিউই হচ্ছে 4 ইন্টু 10⁻⁴ তার হোল স্কোয়ার। তাহলে এই যে ভ্যালুটা ক্যালকুলেট করে এখান থেকে আমরা বার করতে পারবো, সেই ভ্যালুটা হবে 5 ইন্টু 10⁻⁴ নিউটন। তাহলে সুতোর টান আমাদের কত হলো, 5 ইন্টু 10⁻⁻4 নিউটন। তাহলে আমরা যে টানটা পেলাম সেটা কত, 5 ইন্টু 10⁻⁻4 নিউটন। তাহলে আমাদের সেটা কোন অপশানে রয়েছে, অপশান সিতে। তাহলে ক্যালকুলেশনটা খুবই সহজ, অঙ্কটা খুবই সহজ, জাস্ট একটু বুঝতে হবে এই আর কি। তাহলে আশা করি প্রবলেমটার সমাধান হয়েছে। এই জায়গাটা কনফিউশনটা আর একটু ক্লিয়ার করে দিই। যদি কিউ আধানের মানে যদি ই ইলেকট্রিক ফিল্ডে কিউ চার্জকে বসিয়ে দেওয়া হয়, তাহলে কিউ চার্জ অটোমেটিক ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে একটা ফোর্স অনুভব করে, ইলেকট্রিক লরেন্স ফোর্স। আবার সেটা যদি মাসযুক্ত কোনো কিছু হয়, তাহলে মাসের কারণে সে নিচের দিকে একটা ওয়েট ফিল করবে। এই দুটোই তো তার উপরে বল কাজ করবে, তাহলে তার লব্ধি কত হবে, সেই লব্ধিটাই আমরা
যে লব্ধিটা কাজ করবে সেটাই নিম্নমুখী বল, তাহলে সেই লব্ধি বলটাই নিম্নমুখী বল। তাহলে নিম্নমুখী বল যেটা কাজ করবে ঊর্ধ্বমুখে, ঠিক তার সমান ও বিপরীতমুখী বল কাজ করবে অ্যাকর্ডিং টু থার্ড ল। সেই কারণের জন্য আমরা নিম্নমুখী বলটা নির্ণয় করতে পারলেই সেটাই হবে আমাদের সুতোর টান। সেই জন্য নিম্নমুখী বল সুতোর টান আমরা নির্ণয় করলাম, ব্যাস 5 × 10⁻⁻4 নিউটন, অপশান সি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রেডি করে নাও, নেক্সট আমি দিচ্ছি। চলো তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 4 কি হবে দেখি। আ ওয়াটার বাবল হ্যাভিং আ চার্জ ইকুয়াল টু অ্যান ইলেকট্রন। তাহলে একটা ওয়াটার বাবল অর্থাৎ জলবিন্দু এখানে রয়েছে, এখন ফ্লোটিং অন এয়ার ইন ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় সে কি করছে, বাতাসে ভাসছে। এখন বাতাসে ভাসছে প্রথমেই যদি জেনে ফেলি তাহলে নিম্নমুখে নিশ্চয়ই ওর ওপরে একটা বল কাজ করছে যেটা ওর ওজনের সঙ্গে সমান। বাতাসে ভাসতে গেলে ওজন তো নিম্ন দিকে কাজ করবে, তাহলে নিম্ন দিকে এই ওজনটা কাজ করলে নিচের দিকে বস্তুটা আসতে থাকবে, বাবলসটা নিচের দিকে আসতে চাইবে, তারপরেও বাবলসটা আসছে না, তার মানে নিশ্চয়ই বাবলসটার উপরে ঊর্ধ্বমুখে কোনো না কোনো বল আছে। যেহেতু বাবলসটার কাছে কি আছে, চার্জ রয়েছে, এটা আধানবাহী কণা এবং সে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে, তার মানে আমরা প্রেডিক্ট করতে পারি নিশ্চয়ই ওর ওপরে এই দিক বরাবর একটা ইলেকট্রিক লরেন্স ফোর্স কাজ করেছে, হুইচ মিনস দ্য ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড টুয়ার্ডস দিস ডাইরেকশন। তাহলে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই এই ডাইরেকশনে নিশ্চয়ই কাজ করছে, সেই জন্যই ওর ওপরে ওই দিক বরাবর ইলেকট্রিক লরেন্স ফোর্স কাজ করেছে। তাহলে কিউ পরিমাণ চার্জ থাকার কারণে ওর ওপরে কিউই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ওই দিকে কাজ করেছে। এখন ধরে নিই যে এই যে মানে রেডিয়াসটা বাবলসটার, সেই রেডিয়াসটা হলো আমাদের কত, আর। তাহলে সেক্ষেত্রে মাস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে ভলিউম ডেন্সিটি আমরা ধরলাম রো, তাহলে ভলিউম কত, 4/3 পাই আর কিউব ইন্টু জি। তাহলে এটাই হলো ওর উপরে নিম্নমুখী বল যেটা ঊর্ধ্বমুখী বলের সঙ্গে সমান, তাই তো। তাহলে সেই কারণের জন্য আমরা তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউ রো জি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, তাই তো। এবার আমরা দেখে নিই, আমাদের বার করতে বলেছি কি আর কিউবের ভ্যালু। তাহলে আমাদের আর কিউ ইকুয়াল টু কত পাই দেখি, আর কিউ ইকুয়াল টু পাই আমাদের কত, 3 কিউই। তাহলে 3e ইন্টু ই, কেননা যেহেতু কিউ ইকুয়াল টু এখানে বলা রয়েছে ই, তার কারণ এটা একটা ইলেকট্রনের আধানের সমান আধান নিয়ে ভাসছে, তাই তো। তাহলে এটা আমরা পেলাম বাই 4 পাই রো জি, ব্যাস এটাই হলো আমাদের আর কিউবের ভ্যালু, তাই তো। তাহলে বাই 4 পাই রো জি, এটাই হলো আমাদের আর কিউবের ভ্যালু, ঠিক আছে। এখন জলের ঘনত্ব আমরা কি জানি, 1 গ্রাম পার সেমি কিউব হয়, তাহলে এই আর কিউবের ভ্যালু আমরা কত পাবো, 3 ইন্টু ই। তাহলে ইলেকট্রনের আধানের সমান, তাহলে ইলেকট্রনের আধান এখানে আমাদের দেখো বলে দিয়েছে সিজিএস পদ্ধতিতে বসাতে, তাহলে 4.805 ইন্টু 10⁻⁻10 ইউ। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডও দেখো আমাদের সিজিএস পদ্ধতিতে বলেই দেওয়া রয়েছে কত, 10⁻⁻2 স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার, এটা বলে দেওয়া রয়েছে বাই 4 পাই ইন্টু রো জলের ঘনত্ব, তাহলে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, তাহলে 1 লিখলাম ইন্টু জি কত, 980, তাহলে জি হলো 980। তাহলে এবার এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, এখানে ক্যালকুলেশনটা তোমরা করলে আর কিউবের ভ্যালু যেটা পাবে সেই আর কিউবের ভ্যালু পাবে 1.71 ইন্টু 10⁻⁻15, তাহলে এটা তোমরা আর কিউবের ভ্যালু পাবে, ঠিক আছে। তাহলে আর কিউবের ভ্যালু পেলে তুমি এখান থেকে অতএব আর ইকুয়াল টু কত পাবে, 1/3 করে দিলে, তাহলে এইটার মাথায় 1/3 করে দিলে তোমরা আর কিউবের ভ্যালু পাবে কত, 1.0
054 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। তাহলে আমাদের অপশান হবে অপশান এ। তাহলে আমাদের উত্তর হলো অপশান এ। তাহলে কোনো একটা জলবিন্দু যদি সাম্যাবস্থায় ভাসে ইলেকট্রিক ফিল্ডের কারণে, তাহলে তার ক্ষেত্রে রেডিয়াসটা কত হবে সেটা আমরা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং সোজা অঙ্ক ছিল। নিটে আমি দেখিনি, কিন্তু নিটের যে কোনো মুহূর্তে এই টাইপের অঙ্ক কিন্তু পড়বে। তাহলে তোমরা ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে সব টাইপের প্রশ্ন যদি কভার করে ফেলো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দিচ্ছি, এটা টুকে ফেলো। চলো এবার নেক্সট প্রবলেমে আসা যাক। আ পেন্ডুলাম বব অফ মাস 8 mg। দেখো পেন্ডুলামের অঙ্ক আগে আমি করালাম, ঠিক পেন্ডুলামের আরেক টাইপের প্রবলেম থাকে যেটা আমরা সলভ করে নেব। যে টাইপের প্রবলেম এর আগে আমাদের নিটে আসেনি, কিন্তু নিটে আসার চান্স আছে অবশ্যই, সেই ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করছি। আর পেন্ডুলাম বব অফ মাস 80 mg। তাহলে একটা পেন্ডুলামের বব যেটার মাস কত রয়েছে না 80 mg রয়েছে, সুতরাং এটা একটা মাস যুক্ত কণা। আচ্ছা, এটা একটা হরাইজন্টাল ইলেকট্রিক ফিল্ডে রেখে দেওয়া হয়েছে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা ধরে নিই এই দিকে। ঠিক আছে, তাহলে এটা কি করবে, একটা ফোর্স ফিল করবে। ফোর্স ফিল করবে কোন ডাইরেকশনে, এই ডাইরেকশনে। আবার একই সঙ্গে এ নিচের দিকেও একটা ফোর্স ফিল করবে, সেটা কত mg। তাহলে এর প্রভাবে এই পেন্ডুলামটার একটা মোশন হয়ে দেখালো পেন্ডুলামটা এরকম কোনো একটা জায়গায় গিয়ে রেস্টে থাকলো। তাহলে এইরকম কোনো একটা জায়গায় গিয়ে দেখা গেল আমাদের পেন্ডুলাম ববটা থাকতে পারলো, ধরে নিলাম। তাহলে পেন্ডুলাম ববটা যদি এইরকম কোনো একটা জায়গায় গিয়ে সাম্যাবস্থায় থাকতে পারে, এরকম কোনো একটা অবস্থানে গিয়ে সাম্যাবস্থায় থাকতে পারে, তবে এর ওপরে নেট ফোর্স অবশ্যই কি হবে, এখানে এসে 0 হয়ে যাবে। তাহলে নেট ফোর্স 0 হওয়া মানে, ভালো করে দেখো, এর ওপরে এই দিক বরাবর কিন্তু একটা ফোর্স কাজ করছে অলওয়েজ, যেটা কত mg। আবার এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে, সেটা কত কিউই, তাই তো। তাহলে আর এই দিক বরাবর কি কাজ করছে, সুতোর টান টি। এটা করেছে সে অবিলম্বের সঙ্গে অ্যাঙ্গেল এই করে এখানে সে স্থির অবস্থায় রয়েছে বলে ধরে নিচ্ছি। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এবার এই যে কিউই ফোর্সটা রয়েছে, সেই কিউই ফোর্সটার ডাইরেকশন কোন দিকে, এই দিকে। আবার এমজি ফোর্সটার ডাইরেকশন কোন দিকে, এই দিকে, তাই তো। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এই এমজিকে ব্যালেন্স করার জন্য নিশ্চয়ই এই দিক বরাবর কেউ না কেউ থাকবে। আবার এই কিউইকে ব্যালেন্স করার জন্য নিশ্চয়ই এই দিক বরাবর কেউ না কেউ থাকবেই, তাই তো। তাহলে এই দিক বরাবর কে আছে সেটা প্রথমে জেনে নেওয়া যাক। এই দিক বরাবর আছে, দেখো এটা যদি থিটা কোণ হয়ে থাকে, তাহলে তুমি নিজেই বলো এই কোণটা কত হবে, থিটা হবে, বিপরীত কোণ, সরি একান্তর কোণ। তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে এটা যদি থিটা হয়ে থাকে, তাহলে এই দিক বরাবর এই যে টি টেনশন, সেই টেনশনের একটা উপাংশ থাকবে কত, থিটা লেগে রয়েছে, তাহলে টি কস থিটা উপাংশ। আর এই দিক থাকবে কত, টি সাইন থিটা উপাংশ, তাই তো। টান বার করার আগে একটা মেথড আমি করিয়ে দিয়েছি সরাসরি সহজভাবে, এছাড়াও আমরা এর একটা মেথড করতে পারি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি না যে টি সাইন থিটা is equal to QE and T cos theta is equal to mg। তাহলে আমরা যদি এই দুটোকে ভাগ করি, ইকুয়েশন 1 মনে করলাম, ইকুয়েশন 2 করলাম, এখন ইকুয়েশন 1 ভাগ ইকুয়েশন 2 এটা আমরা করলে আমরা কি পাবো, আমরা পাবো tan theta is equal to QE by mg। তাহলে QE by mg, তাহলে এখান থেকে আমরা tan থিটার ভ্যালু পেয়ে গেলাম QE by mg, তাই তো। তাহলে এবার আমরা কিউ এর ভ্যালু বসিয়ে দিই। তাহলে কিউ এর ভ্যালু আমাদের কত বলে দেওয়া ছিল, ইলেকট্রিক ফিল্ড অফ এত, আচ্ছা লিখে নিই। তাহলে চার্জ কিউ ইকুয়াল টু আমাদের বলা ছিল
2 × 10⁻⁻8 কুলম্ব। ঠিক আছে, ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আমাদের বলা ছিল 2 × 10⁴ ভোল্ট পার মিটার, এটা আমাদের বলা ছিল। তাহলে কিউ ইকুয়াল টু আমরা লিখলাম 2 × 10⁻⁻8, ই আমরা লিখলাম 2 × 10⁴ বাই আমি লিখলাম এমজি। এম কত ছিল? এম ছিল আমাদের 80 মিলিগ্রাম। তাহলে এমজি 80 মিলিগ্রাম, তাহলে কি করতে হবে? ওকে কেজিতে কনভার্ট করে নিলাম, তাহলে -6 হয়ে গেল 10⁻⁻ × 9.8। ব্যাস, তাহলে এখান থেকে আমরা অতএব ফাইনালি tan থিটা ইজ ইকুয়াল টু কাটাকাটি করে আমরা কত পেলাম? 25/49। তাহলে 25/49, অতএব থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স 25/49। এবার এটা তোমরা ক্যালকুলেট করে নেবে, আমি সরাসরি লিখে দিচ্ছি যে এটা প্রায় 27 ডিগ্রির মতো হয়ে থাকে। তাহলে এটা প্রায় 27 ডিগ্রির মতো হয়ে থাকে। তাহলে আমাদের প্রথম উত্তর পাওয়া গেল যে এটা উলম্বের সঙ্গে কত? 27 ডিগ্রি কোণ করে থাকবে। ঠিক আছে, উলম্বের সঙ্গে 27 ডিগ্রি কোণ করে থাকবে। এবার যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা কি করে নিতে পারি? সুতোর টানটা বার করে নিতে পারি। এখানে যে কোনো একটা ইকুয়েশন আমরা ধরে নিই, দেখো হলো ইকুয়েশন 2 থেকে। ফ্রম ইকুয়েশন 2 উই ক্যান রাইট টি ইজ ইকুয়াল টু mg বাই cos থিটা, তাই তো? তাহলে mgর ভ্যালু তো আমাদের জানা রয়েছে, তাই নয় কি? তাহলে mgর ভ্যালু আমাদের কত? 80 × 10⁻⁻6 × 9.8। তাহলে এটা হয়ে গেল আমাদের mgর ভ্যালু বাই cos 27 ডিগ্রি। 27 ডিগ্রি তো আমাদের নির্ণয় করা হয়ে গেল এক্ষুনি, তাই না? তাহলে 27 ডিগ্রি নির্ণয় করলে ফাইনালি এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, এটা তোমরা পাবে 8.8 × 10⁻⁻4 নিউটন। তাহলে আমাদের দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। অতএব আমাদের ক্ষেত্রে সুতোর টান হলো কত? 8.8 × 10⁻⁻4 নিউটন। তাহলে এটা হয়ে গেল আমাদের টেনশন অন দ্য ওয়্যার। তাহলে সুতোর টান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা পরপর 5টা প্রবলেম আমরা সমাধান করলাম, এই 5টা প্রবলেমের মধ্যে প্রচুর কনসেপ্ট লুকিয়ে রয়েছে। তাহলে এটা আমাদের ইলেকট্রিক ফিল্ডের পার্ট 1 হয়ে গেল, এবং এই ইলেকট্রিক ফিল্ডের উপরে আমি আর একটা পার্ট 2 নিয়ে আসব। তাহলে এটা একটু লিখে দিই, এটা আমাদের পার্ট 1 ছিল। এই ইলেকট্রিক ফিল্ডের উপরে আমি আবার একটা পার্ট 2 নিয়ে আসব। ঠিক আছে, তো ততক্ষণে এইগুলো ভালোভাবে রেডি করে ফেলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।